2024 সালের ফেব্রুয়ারি পৃথিবীর দক্ষিণতম প্রান্তে রস সাগরের উপকূলে চীন তাদের পঞ্চম অ্যান্টার্কটিক গবেষণা কেন্দ্র কিনলিং স্টেশন উদ্বোধন করল। অফিসিয়ালি এটি একটি বৈজ্ঞানিক গবেষণাগার, কিন্তু ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর মতো থিঙ্ক ট্যাঙ্কগুলো সতর্কবার্তা দিচ্ছে। তারা বলছে এই স্টেশনের অবস্থান এবং এর শক্তিশালী স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনগুলোর দুই রকমের ব্যবহার থাকতে পারে। একদিকে এটি মহাকাশ বিজ্ঞান পর্যবেক্ষণ করবে, অন্যদিকে এটি পশ্চিমা দেশগুলোর স্যাটেলাইট কার্যক্রমের উপর নজরদারি এবং সিগন্যাল ইন্টেলিজেন্স সংগ্রহ করতে পারবে। একই সময়ে অ্যান্টার্কটিকার সামুদ্রিক সম্পদ ব্যবস্থাপনা কমিশনে চীন এবং রাশিয়া নতুন সামুদ্রিক সংরক্ষিত এলাকা তৈরির পশ্চিমা প্রস্তাবগুলো বারবার ভেটো দিয়ে আটকে দিচ্ছে। তাদের লক্ষ্য এই অঞ্চলের অফুরন্ত ক্রিল অর্থাৎ চিংড়ির মতো দেখতে এক ধরনের জলজ প্রাণীর ভাণ্ডারে অবাধ প্রবেশ। বিশ্বের যে মহাদেশটি 60 বছরেরও বেশি সময় ধরে শান্তি, বিজ্ঞান এবং আন্তর্জাতিক সহযোগিতার প্রতীক হিসেবে পরিচিত ছিল, সেই শুভ্র মহাদেশের বরফ গলতে শুরু করেছে। তবে এই গলে যাওয়া কেবল জলবায়ু পরিবর্তনের কারণে নয়, এটি ভূরাজনৈতিক উত্তাপের কারণেও গলছে। যে চুক্তি এই মহাদেশকে সমস্ত সামরিক কার্যকলাপ থেকে মুক্ত রেখেছিল, তা কি আজ অকার্যকর হয়ে পড়ছে? যে খনিজ সম্পদের উপর 1991 সালে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, সেই সম্পদের জন্য কি পরাশক্তিরা 2048 সালের ডেডলাইনের অপেক্ষা করছে? আর সবচেয়ে বড় প্রশ্ন হল, এই বিশাল সম্পদশালী মহাদেশ অ্যান্টার্কটিকা এর প্রকৃত মালিক আসলে কে? এইসব জটিল প্রশ্নেরই উত্তর খোঁজার চেষ্টা করব আদ্যপান্তর আজকের পর্বে। অ্যান্টার্কটিকা নামটি শুনলেই আমাদের চোখে ভাসে অনন্ত বরফের চাদর, পেঙ্গুইনের শাড়ি আর হাড় কাঁপানো শীতল বাতাস। এটি পৃথিবীর শীতলতম, শুষ্কতম, উচ্চতম এবং সবচেয়ে বাতাসপূর্ণ মহাদেশ। এর মোট আয়তন প্রায় 1,42,00,000 বর্গ কিলোমিটার। আশ্চর্যের বিষয় হল, এই বিশাল ভূখণ্ডের 98% গড়ে প্রায় 1.9 কিলোমিটার পুরো বরফের নিচে চাপা পড়ে আছে। কিন্তু এই বরফের রাজ্যের অস্তিত্ব মানুষ প্রথম কবে জানতে পারল? অ্যারিস্টটলের সময় থেকেই গ্রিক দার্শনিকরা বিশ্বাস করতেন, পৃথিবীর ভারসাম্য রক্ষার জন্য উত্তরের বিশাল ভূখণ্ড অর্থাৎ আর্কটিকের বিপরীতে দক্ষিণে অবশ্যই একটি অনুরূপ বিশাল মহাদেশ থাকতে হবে। তারা এর নাম দিয়েছিলেন অ্যান্টার্কটিকোস বা উত্তরের বিপরীত। রোমান রেখে বলতো টেরা অস্ট্রালিস ইনকগনিটা বা অজানা দক্ষিণ ভূমি। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি ছিল কেবলই এক পৌরাণিক ধারণা। বহু অভিযাত্রী কাল্পনিক মহাদেশের সন্ধানে গিয়ে জীবন দিয়েছেন, কিন্তু সপ্তদশ শতক পর্যন্ত কেউই এর নাগাল পায়নি। 1773 সালে ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক প্রথমবার কুমেরু বৃত্ত অতিক্রম করেন। তিনি বরফের বিশাল দেয়াল দেখে এতই হতাশ হয়েছিলেন যে তিনি ঘোষণা করেন, আমি দৃঢ়তার সাথে বলতে পারি যে কোনো মানুষ কখনো এর চেয়ে দক্ষিণে যেতে পারবে না। এই দক্ষিণের ভূমি বিশ্বের জন্য কোনোদিনই কোনো কাজে আসবে না। কুকের এই ঘোষণার পর প্রায় অর্ধ শতাব্দী কেউ সেদিকে আর পা বাড়ায়নি। অবশেষে 1820 সালকে অ্যান্টার্কটিকা আবিষ্কারের বছর হিসেবে ধরা হয়, কিন্তু ঠিক কে প্রথমে এই মহাদেশ দেখেছিলেন তা নিয়ে আছে তীব্র বিতর্ক। মাত্র 3 দিনের ব্যবধানে 3টি ভিন্ন দেশের অভিযাত্রী এই মহাদেশ দেখার দাবি করেন। রুশ অভিযাত্রী ফাবিয়ান গটলেভ ফন বেলিংশাউসেন, ব্রিটিশ রয়্যাল নেভির এডওয়ার্ড ব্রান্সফিল্ড এবং আমেরিকান সিল শিকারী নাথানিয়েল পালমার। প্রত্যেকেই 1820 সালের জানুয়ারির শেষ সপ্তাহে বরফের এই মহাদেশের মূল ভূখণ্ড বা আইস শেলফ দেখেছিলেন বলে দাবি করেন। প্রথম দিকে এই মহাদেশে মানুষের আগ্রহের কারণ বিজ্ঞান ছিল না, ছিল অর্থ। 19 শতকের অভিযাত্রীরা ছিলেন মূলত সিল ও তিমি শিকারী। অ্যান্টার্কটিকার উপকূলবর্তী দ্বীপগুলো ছিল সিলের চামড়া এবং তিমির তেলের এক অফুরন্ত ভাণ্ডার। এই তেলের চাহিদা তখন ছিল তুঙ্গে, যা দিয়ে বাতি জ্বালানো হতো এবং শিল্প কারখানায় লুব্রিকেন্ট হিসেবে ব্যবহৃত হতো। কিন্তু কেবল সিল আর তিমির চর্বির এই লোভনীয় বাণিজ্যই কি এই মহাদেশকে মানুষের নজর এনেছিল, নাকি এর আড়ালে ছিল সাম্রাজ্য বিস্তারের এক সুদূর প্রসারী পরিকল্পনা? কিভাবে বরফের খণ্ডটি দেশ দখলের এক আন্তর্জাতিক প্রতিযোগিতার কেন্দ্রে পরিণত হল?
বিংশ শতাব্দীর শুরু। বিশ্বজুড়ে সাম্রাজ্যবাদের জয় জয়কার। আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য সবই ইউরোপীয় শক্তিগুলোর মধ্যে ভাগাভাগি প্রায় শেষ। তখন তাদের সেন দৃষ্টি পড়ে পৃথিবীর শেষ অস্পৃশ্য অজানার দিকে, অ্যান্টার্কটিকা। এই সময়টাকে বলা হয় অ্যান্টার্কটিকা অভিযানের বীরত্বের যুগ বা হিরোইক এজ অব অ্যান্টার্কটিক এক্সপ্লোরেশন। কিন্তু এই বীরত্ব কেবল মানুষের অসীমের সীমানা খোঁজার ছিল না, এটি ছিল নির্ভেজাল জাতীয়তাবাদ এবং সাম্রাজ্যবাদী গৌরব অর্জনের এক মরিয়া প্রতিযোগিতা। অভিযাত্রীরা তখন স্রেফ অভিযাত্রী ছিলেন না, তারা ছিলেন এক একজন যোদ্ধা, যাদের কাঁধে ছিল নিজের দেশের সম্মান। এই দৌড়ে সবচেয়ে তীব্র, সবচেয়ে করুণ এবং সবচেয়ে বিখ্যাত প্রতিদ্বন্দ্বিতাটি ছিল ব্রিটিশ রয়্যাল নেভির ক্যাপ্টেন রবার্ট ফ্যালকন স্কট এবং নরওয়ের অভিজ্ঞ বাস্তববাদী অভিযাত্রী রোয়াল্ড আমুন্ডসেনের মধ্যে। তাদের লক্ষ্য ছিল এক, পৃথিবীর দক্ষিণ মেরুতে প্রথম মানুষ হিসেবে পা রাখা এবং নিজ দেশের পতাকা উত্তোলন করা। আমুন্ডসেন ছিলেন একজন পেশাদার। তিনি ইনুইটদের কাছ থেকে শিখেছিলেন কুকুরদের স্লেজ চালানোর কৌশল এবং পশুর চামড়ার পোশাক পরার গুরুত্ব। তার অভিযান ছিল দ্রুত, কার্যকরী এবং নিখুঁত। অন্যদিকে স্কট ছিলেন ব্রিটিশ আভিজাত্য এবং রয়্যাল নেভির ঐতিহ্যের প্রতীক। তিনি কুকুর ব্যবহারের পরিবর্তে ম্যানহোলিং বা মানুষদের স্লেজ টানার উপর বেশি ভরসা রেখেছিলেন, যা ছিল আভিজাত্যের পরিচায়ক কিন্তু আত্মঘাতী। 1911 সালের 14 ডিসেম্বর আমুন্ডসেন তার দল নিয়ে দক্ষিণ মেরুতে পৌঁছান। তারা সেখানে নরওয়ের একটি পতাকা উত্তোলন করেন, একটি তাঁবু খাটান এবং স্কটের জন্য একটি চিঠি রেখে যান। এর ঠিক 35 দিন পর 1912 সালের 17 জানুয়ারি স্কট এবং তার বিপর্যস্ত দলটি যখন মেরুতে পৌঁছায়, তখন তারা দেখতে পায় তাদের আগেই প্রতিপক্ষ বিজয়ের নিশান উড়িয়ে দিয়ে গেছে। স্কটের জন্য এটি ছিল এক জাতীয় অবমাননা। স্কট তার ডায়েরিতে লিখেছিলেন, ঈশ্বর, এই কি ভয়ঙ্কর জায়গা! সব স্বপ্ন ধূলিসাৎ, নরওয়েজিয়ানদের দেখতে পেলাম। হতাশ, অভুক্ত, ক্লান্ত এবং তুষার ঝড়ের কবলে পড়ে ফেরার পথে স্কট এবং তার দলের সকলেই করুণভাবে মৃত্যুবরণ করেন। তাদের মৃতদেহ যখন খুঁজে পাওয়া যায়, তখনও তারা আঁকড়ে ধরেছিলেন তাদের বৈজ্ঞানিক নমুনাগুলো। আমুন্ডসেন পেয়েছিলেন বিজয়, কিন্তু স্কট পেয়েছিলেন বীরের মর্যাদা। তার এই ট্র্যাজিক বীরত্ব ব্রিটেনের জাতীয় গর্বের অংশে পরিণত হয়। এই বীরত্বের যুগ কেবল গৌরব অর্জনের ছিল না, এটি ছিল আক্ষরিক অর্থেই ভূমি দখলের যুগ। এই অভিযাত্রীরা যেখানে যেতেন, নিজের দেশের পতাকা পুঁতে আসতেন। এই পতাকা পোতাই ছিল সার্বভৌমত্ব বা মালিকানা ঘোষণার প্রতীক। কিন্তু অ্যান্টার্কটিকার মতো এক বিশাল, জনশূন্য এবং বরফাবৃত মহাদেশের মালিকানা দাবি করার পদ্ধতিটি কী হবে? আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো ভূমি দাবি করতে হলে সেখানে শুধু আবিষ্কার করলেই চলত না, বরং সেখানে কার্যকর দখল প্রতিষ্ঠা করতে হতো। অর্থাৎ সেখানে প্রাতিষ্ঠানিক কাঠামো, জনবসতি বা অন্তত একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করতে হতো। কিন্তু অ্যান্টার্কটিকার মতো এমন প্রতিকূল এবং বসবাসের অযোগ্য পরিবেশে তা ছিল সম্পূর্ণ অসম্ভব। -80 ডিগ্রি তাপমাত্রায় কে স্থাপন করবে পুলিশ ফাঁড়ি? তাই দেশগুলো এক নতুন বিতর্কিত পদ্ধতি গ্রহণ করল, যার নাম সেক্টর থিওরি। এই তত্ত্বটি মূলত আর্কটিক বা উত্তর মেরুতে কানাডা প্রথম ব্যবহার করেছিল। এই তত্ত্ব অনুযায়ী কোনো দেশ মহাদেশের যে উপকূল আবিষ্কার বা দখল করেছে, সেখান থেকে দুটি দ্রাঘিমা রেখা সোজা দক্ষিণ মেরু পর্যন্ত টেনে মাঝখানের সমস্ত ভূখণ্ডকে একটি কেকের ফালির মতো নিজেদের বলে দাবি করতে শুরু করে। এই দাবি জানানোর দৌড়ে প্রথম এবং সবচেয়ে আগ্রাসী ছিল যুক্তরাজ্য। স্কটের মৃত্যুর আগে 1908 সালে তারা ফকল্যান্ড দ্বীপপুঞ্জের গভর্নরকে দিয়ে একটি আদেশ জারি করে, যার মাধ্যমে অ্যান্টার্কটিকার একটি বিশাল অংশকে নিজেদের বলে ঘোষণা করে, যা আজ ব্রিটিশ অ্যান্টার্কটিক টেরিটরি নামে পরিচিত। তাদের যুক্তি ছিল জেমস কুক, এডওয়ার্ড ব্রান্সফিল্ড এবং জেমস ক্লার্ক রসের মতো ব্রিটিশ অভিযাত্রীদের আবিষ্কার। তাদের দেখাদেখি কমনওয়েলথভুক্ত অন্যান্য দেশও যোগ দেয় এই গ্রেট গেমে। যেমন 1923 সালে নিউজিল্যান্ড ব্রিটিশ সাম্রাজ্যের পক্ষ থেকে রস ডিপেন্ডেন্সি দাবি করে, যা ছিল মূলত আমুন্ডসেন এবং স্কটের মেরু অভিযানের রুট। ফ্রান্স 1924 সালে অ্যাডেলে ল্যান্ড নামের একটি ছোট কিন্তু কৌশলগত ফালি দাবি করে। এর ভিত্তি ছিল 1840 সালে ফরাসি অভিযাত্রী জুলস ডোমান ডিওরভিলের অভিযান। 1933 সালে অস্ট্রেলিয়া একাই মহাদেশটির প্রায় 42% অঞ্চল নিজেদের বলে দাবি করে বসে, যা অ্যান্টার্কটিকার একক বৃহত্তম দাবি।
এরপর নরওয়ে 1939 সালে একেবারে শেষ মুহূর্তে এসে কুইন মড ল্যান্ড দাবি করে। তাদের যুক্তি ছিল আমুন্ডসেনের মেরু বিজয় এবং সেই অঞ্চলে নরওয়ের তিমি শিকারীদের ব্যাপক বিচরণ। কিন্তু এই সব দাবিদার ছিল ইউরোপীয় বা কমনওয়েলথভুক্ত দেশ। খেলা জটিল, ঘোলাটে এবং বিপজ্জনক হয়ে ওঠে যখন দক্ষিণ আমেরিকার দেশগুলো নামে এই প্রতিযোগিতায়। 1942 সালে আর্জেন্টিনা এবং 1940 সালে চিলি তাদের নিজস্ব সেক্টর দাবি করে বসে। তাদের যুক্তি ছিল সম্পূর্ণ ভিন্ন এবং অনেক বেশি আক্রমণাত্মক। তারা আবিষ্কার নয়, বরং দুটি মূল নীতির উপর ভিত্তি করে তাদের দাবি পেশ করে। প্রথমত, ভৌগোলিক নৈকট্য। তারা যুক্তি দেখায় যে অ্যান্টার্কটিকা উপদ্বীপটি দক্ষিণ আমেরিকার আন্দিজ পর্বতমালারই একটি ডুবন্ত সম্প্রসারণ। ভৌগোলিকভাবে এটি তাদের মহাদেশেরই অংশ। এবং দ্বিতীয়ত, স্প্যানিশ সাম্রাজ্যের উত্তরাধিকার। তারা দাবি করে যে 1494 সালের টর্ডেসিলাসের চুক্তি অনুযায়ী স্পেন এই অঞ্চলের মালিক ছিল এবং স্পেনের উত্তরসূরি হিসেবে এই ভূমির বৈধ মালিক তারা। সমস্যা শুরু হয় আর্জেন্টিনা, চিলি এবং যুক্তরাজ্যের দাবি করা সেক্টরগুলো একটি আরেকটির উপর মারাত্মকভাবে ওভারল্যাপ করায়। তিনটি দেশই অ্যান্টার্কটিকার একই উপদ্বীপ অ্যান্টার্কটিক পেনিনসুলাকে নিজেদের বলে দাবি করে। এই উপদ্বীপটি মহাদেশের সবচেয়ে উষ্ণতম এবং প্রবেশযোগ্য স্থান। উত্তেজনা কেবল কাগজের মানচিত্রে সীমাবদ্ধ ছিল না। 1950-এর দশকে এই দেশগুলো একে অপরের বেইসে গুলি পর্যন্ত চালিয়েছিল। 1952 সালে আর্জেন্টিনা নৌবাহিনী ব্রিটিশ বিজ্ঞানীদের উপর সতর্কতামূলক গুলি ছোড়ে। ব্রিটিশরা এর জবাবে যুদ্ধজাহাজ পাঠায় এবং আর্জেন্টিনার একটি বেইস ভেঙে গুড়িয়ে দেয়। অ্যান্টার্কটিকা আক্ষরিক অর্থেই এক যুদ্ধক্ষেত্রে পরিণত হচ্ছিল। মজার বিষয় হচ্ছে, মালিকানা পোক্ত করতে আর্জেন্টিনা 1978 সালে এক অভূতপূর্ব পদক্ষেপ নেয়। তারা ইচ্ছাকৃতভাবে তাদের এক নাগরিক সিলভিয়া মোরেলা দে পালমাকে অ্যান্টার্কটিকায় পাঠায় সন্তান জন্ম দেওয়ার জন্য। তাদের এসপেরাঞ্জা বেইসে জন্ম নেয় এমিলিও পালমা, অ্যান্টার্কটিকা মহাদেশে জন্ম নেয়া প্রথম মানব সন্তান। আর্জেন্টিনা বিশ্ব দরবারে যুক্তি দেখায় যেখানে তাদের নাগরিক স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করেছে এবং বসবাস করছে সেই ভূমি অবশ্যই তাদের, এবং এটি কার্যকর দখলের চূড়ান্ত প্রমাণ। আবার এই প্রতিযোগিতায় এক অশুভ সংযোজন ঘটেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক আগে। 1939 সালে নাৎসি জার্মানি অ্যাডমিরাল আলফ্রেড রিশারের নেতৃত্বে একটি বিশাল অভিযান পাঠায়। তাদের মূল উদ্দেশ্য ছিল তিমি শিকারের জন্য একটি স্থায়ী জার্মান বেস তৈরি করা, কারণ তিমির চর্বি থেকে গ্লিসারিন তৈরি হতো, যা ছিল বিস্ফোরক এবং মার্জারিন তৈরির জন্য অপরিহার্য। তারা সোয়াবিল্যান্ড জাহাজ থেকে দুটি বিমান পাঠায়। বিমান দুটি মহাদেশটির বিশাল অংশের উপর দিয়ে উড়ে হাজার হাজার স্বস্তিকা চিহ্নিত ধাতব ডার্ট ফেলে নিজেদের এলাকা চিহ্নিত করে। এই দাবিকৃত অঞ্চলের নাম তারা দেয় নিউ সোয়াবিয়া। যুদ্ধের পর জার্মানি সেই দাবি স্বাভাবিকভাবেই ধোপে টেকেনি। কিন্তু এই খেলার সবচেয়ে বড় দুই খেলোয়াড় তখনও মঞ্চে প্রবেশ করেনি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। যুদ্ধোত্তর পর্বে 1946 থেকে 1947 সালে মার্কিন যুক্তরাষ্ট্র অপারেশন হাই জাম্প নামে ইতিহাসের বৃহত্তম অ্যান্টার্কটিক অভিযান পরিচালনা করেছিল। অবশ্য এটি কোনো বৈজ্ঞানিক অভিযান ছিল না, ছিল একটি পুরুদস্তুর সামরিক মহড়া এবং ম্যাপিং অপারেশন। 13টি যুদ্ধজাহাজ, একটি এয়ারক্রাফট ক্যারিয়ার, ডজন খানেক বিমান এবং 4700 সৈন্য নিয়ে অ্যাডমিরাল রিচার্ড বার্ড অ্যান্টার্কটিকার বিশাল অংশ ম্যাপ করেন। এর উদ্দেশ্য ছিল সোভিয়েত ইউনিয়নকে একটি স্পষ্ট বার্তা দেয়া, অ্যান্টার্কটিকা মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত রাডারে রয়েছে। মজার ব্যাপার হল, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন উভয়েই এই মহাদেশে ব্যাপক কার্যক্রম চালালেও, যেমন অ্যাডমিরাল বার্ডের অভিযান বা সোভিয়েতদের তিমি শিকারী নৌবহর, তারা নিজেরা কোনো আনুষ্ঠানিক দাবি বা ফর্মাল ক্লেইম পেশ করেনি। আবার অন্য কোনো দেশের দাবিকেও তারা স্বীকৃতি দেয়নি। কিন্তু কেন? কারণ এটি ছিল একটি ক্লাসিক স্নায়ুযুদ্ধের কৌশল। যদি তারা কোনো একটি নির্দিষ্ট সেক্টর দাবি করত, তবে তা অন্য দেশের দাবিকেও পরোক্ষভাবে বৈধতা দিয়ে দিত এবং নিজেদেরকে মহাদেশের বাকি অংশ থেকে বিচ্ছিন্ন করে ফেলত। কোনো দাবি না করে এবং অন্যের দাবিকে স্বীকৃতি না দিয়ে তারা নিজেদের জন্য পুরো মহাদেশে অবাধ বিচরণের অধিকার জিইয়ে রেখেছে। তারা কেবল নিজেদের দাবি করার অধিকার বা দাবি করার ভিত্তি আছে বলে জানিয়ে রেখেছে। ফলে 1950-এর দশকের মাঝামাঝি সময়ে অ্যান্টার্কটিকার পরিস্থিতি ছিল এক কথায় বিস্ফোরক। 7টি দেশ মালিকানার দাবিতে অনড়। এর মধ্যে 3টি দেশ, যুক্তরাজ্য, আর্জেন্টিনা ও চিলি, একই ভূখণ্ডের জন্য পরস্পরের বিরুদ্ধে যুদ্ধংদেহী অবস্থানে। নাৎসি জার্মানির পরিত্যক্ত দাবি ভূরাজনৈতিক রহস্য তৈরি করে রেখেছে।
আর বিশ্বের দুই নতুন পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন এই বরফের মহাদেশের উপর দিয়ে একে অপরের দিকে শীতল চোখে তাকিয়ে আছে। অ্যান্টার্কটিকা তখন এক ভূরাজনৈতিক টাইম বোমা। যে কোনো মুহূর্তে এই বরফের মহাদেশকে কেন্দ্র করে বেঁধে যেতে পারত তৃতীয় বিশ্বযুদ্ধ। অ্যান্টার্কটিকা তখন আক্ষরিক অর্থে খাদের কিনারায়। কিভাবে এই আসন্ন সংঘাত এড়ানো সম্ভব হলো? কে নিল এই অসাধ্য সাধনের দায়িত্ব? আর কোন জাদুমন্ত্রে এই যুদ্ধক্ষেত্রটি শেষ পর্যন্ত শান্তির মহাদেশে পরিণত হল? 1950-এর দশক। একদিকে বার্লিন থেকে কোরিয়া পর্যন্ত বিশ্ব তখন পারমাণবিক যুদ্ধের দ্বারপ্রান্তে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন একে অপরের দিকে হাইড্রোজেন বোমা তাক করে আছে। 1957 সালের অক্টোবরে সোভিয়েত ইউনিয়ন যখন বিশ্বের প্রথম স্যাটেলাইট স্পুটনিক 1 উৎক্ষেপণ করল, তখন পশ্চিমা বিশ্বে নেমে আসে এক শীতল আতঙ্ক। মহাকাশ জয়ের এই দৌড় স্নায়ুযুদ্ধকে এক নতুন ভয়ঙ্কর মাত্রায় নিয়ে যায়। কিন্তু এই চরম রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সম্পূর্ণ ভিন্ন এক জায়গায় বিজ্ঞানীরা এক নজিরবিহীন সহযোগিতার দৃষ্টান্ত স্থাপন করছিলেন। পৃথিবী এবং মহাকাশ সম্পর্কে জ্ঞান আহরণের জন্য বিশ্বজুড়ে বিজ্ঞানীরা 1957 থেকে 58 সালকে আন্তর্জাতিক ভূপদার্থবিদ্যা বর্ষ বা ইন্টারন্যাশনাল জিওফিজিক্যাল ইয়ার IGY হিসেবে ঘোষণা করেন। এটি ছিল মানব ইতিহাসের বৃহত্তম সমন্বিত বৈজ্ঞানিক উদ্যোগ। আর এই IGY এর অন্যতম প্রধান ফোকাস ছিল পৃথিবীর শেষ অজানা স্থান অ্যান্টার্কটিকা। আশ্চর্যের বিষয় হল, স্নায়ুযুদ্ধের চরম শত্রুতা সত্ত্বেও 12টি দেশ অ্যান্টার্কটিকায় 50টিরও বেশি গবেষণা কেন্দ্র স্থাপন করতে সম্মত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ম্যাকমুর্ডো স্টেশন স্থাপন করে, আর সোভিয়েত ইউনিয়ন স্থাপন করে তাদের ভস্টক স্টেশন, যা কিনা পৃথিবীর শীতলতম স্থান। যে মার্কিন ও সোভিয়েত সেনারা বার্লিনে একে অপরের দিকে বন্দুক ত্যাগ করেছিল, সেই দুই দেশের বিজ্ঞানীরা অ্যান্টার্কটিকায় একে অপরের প্রতিবেশী হয়ে উঠলেন। তারা নিয়মিত তথ্য আদান প্রদান শুরু করলেন, একে অপরের বেইসে যাতায়াত করলেন, এমনকি বিপদে আপদে একে অপরকে উদ্ধার অভিযানেও সাহায্য করলেন। এই বৈজ্ঞানিক সহযোগিতাই ছিল সেই স্ফুলিঙ্গ যা অ্যান্টার্কটিকার ভবিষ্যৎকে বদলে দেয়। এই মহাদেশে রাজনীতি যা করতে পারেনি, তা করে দেখায় বিজ্ঞান। এই অভূতপূর্ব বৈজ্ঞানিক সাফল্য মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ারকে একটি যুগান্তকারী ধারণা দেয়। আইজেনহাওয়ার নিজে একজন শীর্ষ জেনারেল ছিলেন। তিনি যুদ্ধের ভয়াবহতা খুব কাছ থেকে দেখেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন অ্যান্টার্কটিকার ওই ওভারল্যাপ করা দাবিগুলো এবং সেখানে মার্কিন সোভিয়েত প্রক্সি দ্বন্দ্ব একটি পারমাণবিক সংঘাত শুরু করতে পারে। তিনি দেখলেন, বিজ্ঞান যদি মহাদেশের শান্তি আনতে পারে, তবে রাজনীতিও পারবে। IGY এর সাফল্যকে কাজে লাগিয়ে আইজেনহাওয়ার এই বৈজ্ঞানিক কর্মসূচিতে অংশ নেওয়া 12টি দেশকে, অর্থাৎ 7টি দাবিদার দেশ যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফ্রান্স, নরওয়ে, আর্জেন্টিনা, চিলি এবং অন্য 5টি সক্রিয় দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন, জাপান, দক্ষিণ আফ্রিকা ও বেলজিয়ামকে ওয়াশিংটনে একটি সম্মেলনে আমন্ত্রণ জানান। লক্ষ্য ছিল একটি, অ্যান্টার্কটিকাকে চিরতরে একটি অসামরিক এবং বৈজ্ঞানিক মহাদেশ হিসেবে প্রতিষ্ঠা করা। 1958 সালের সেই আমন্ত্রণ থেকে শুরু করে 1959 সালের ডিসেম্বর পর্যন্ত এই 12টি দেশ 60টিরও বেশি কূটনৈতিক বৈঠকে বসে। আলোচনা ছিল অত্যন্ত জটিল এবং উত্তপ্ত। প্রধান বাধা ছিল দুটি। প্রথমত, দাবিদার দেশগুলো অর্থাৎ আর্জেন্টিনা, চিলি, অস্ট্রেলিয়া বা ফ্রান্স কোনোভাবেই তাদের সার্বভৌমত্বের দাবি এক চুলো ছাড়তে রাজি ছিল না। তাদের কাছে এটি ছিল জাতীয় সম্মানের প্রশ্ন। আর দ্বিতীয়ত, মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন কোনোভাবেই ওই 7টি দেশের দাবিকে স্বীকৃতি দিতে রাজি ছিল না। স্বীকৃতি দেওয়ার অর্থ হল নিজেদেরকে ওই মহাদেশের বিশাল অংশ থেকে স্বেচ্ছায় বঞ্চিত করা। কিভাবে এই দুই পরস্পর বিরোধী অবস্থানকে এক জায়গায় আনা সম্ভব? কিভাবে এমন একটি চুক্তি করা সম্ভব যেখানে সবাই মনে করবে যে তারাই জিতেছে? দীর্ঘ আলোচনার পর কূটনীতিকরা এক অসামান্য সমাধান বের করলেন। এটি হল চুক্তির 4 নম্বর ধারা বা আর্টিকেল 4। এই ধারাটি মালিকানার মতো বিস্ফোরক বিষয়টিকে সমাধান করেনি, বরং এটি বিষয়টিকে সযত্নে ফ্রিজ বা বরফবন্দি করে দিয়েছে। আর্টিকেল 4 অনুযায়ী এই চুক্তি স্বাক্ষরকারী কোনো দেশ তার পূর্বের কোনো দাবি বা দাবির ভিত্তিকে ত্যাগ করছে না। আবার এই চুক্তি স্বাক্ষরকারী কোনো দেশ অন্য কোনো দেশের দাবিকে স্বীকৃতিও দিচ্ছে না, অস্বীকারও করছে না। এবং এই চুক্তি কার্যকর থাকাকালীন কোনো দেশ নতুন করে কোনো ভূখণ্ড দাবি করতে পারবে না বা পুরনো দাবিকে প্রসারিত করতে পারবে না।
সহজ কথায় অ্যান্টার্কটিক ট্রিটি সব পক্ষকে বলেছে আপনাদের মালিকানার দাবি যেমন ছিল তেমনই থাকবে, আমরা মানছিও না আবার বাতিলও করছি না। এটি একটি বন্ধ বাক্স। আজ থেকেই মহাদেশের মালিকানার প্রশ্নটি আর তোলা যাবে না। এর পরিবর্তে এখানে সবাই মিলেমিশে শুধু বিজ্ঞান চর্চা করবে। এটি ছিল এক অসামান্য কূটনৈতিক বিজয়। এর ফলে প্রত্যেকেই নিজেকে বিজয়ী ভাবতে পারল। আর্জেন্টিনা ও চিলি বলতে পারল আমরা আমাদের দাবি ত্যাগ করিনি। আবার মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন বলতে পারল আমরা তাদের দাবিকে স্বীকৃতি দেইনি। এই জাদুকরী সমাধানটি বাকি চুক্তির দরজা খুলে দেয়। 1959 সালের 1 ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে এই 12টি দেশ ঐতিহাসিক অ্যান্টার্কটিক ট্রিটি স্বাক্ষর করে, যা 1961 সাল থেকে কার্যকর হয়। এই চুক্তির অন্যান্য ধারাগুলো ছিল সেই সময়ের বিবেচনায় বৈপ্লবিক। যেমন আর্টিকেল 1-এ বলা আছে অ্যান্টার্কটিকা কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহৃত হবে। যে কোনো ধরনের সামরিক ঘাঁটি স্থাপন, সামরিক মহড়া বা যে কোনো ধরনের অস্ত্র পরীক্ষা এখানে সম্পূর্ণ নিষিদ্ধ। এটি ছিল পৃথিবীর প্রথম কার্যকরী ডিমিলিটারাইজড জোন। এদিকে আর্টিকেল 2 অনুযায়ী বৈজ্ঞানিক গবেষণার স্বাধীনতা এবং সহযোগিতা যা আইজিওয়াইতে শুরু হয়েছিল তা স্থায়ীভাবে অব্যাহত থাকবে। আর্টিকেল 3-তে বলা হয়েছে বৈজ্ঞানিক তথ্য পর্যবেক্ষণ অবাধে আদান প্রদান করা হবে। বিজ্ঞান এখানে কোনো দেশের ব্যক্তিগত সম্পত্তি নয়। এবং আর্টিকেল 5 অনুযায়ী অ্যান্টার্কটিকায় যে কোনো পারমাণবিক বিস্ফোরণ এবং তেজস্ক্রিয় বর্জ্য ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ। এটি ছিল বিশ্বের প্রথম পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তিগুলোর মধ্যে অন্যতম, যা কিউবান মিসাইল সংকটেরও আগে স্বাক্ষরিত হয়েছিল। এছাড়াও এই চুক্তি এক নজিরবিহীন ইন্সপেকশন সিস্টেম চালু করে। যে কোনো চুক্তিবদ্ধ দেশ যে কোনো সময়ে যে কোনো দেশের যে কোনো স্টেশন বা স্থাপনা আকাশ বা স্থলপথে পরিদর্শন করার অধিকার রাখে। এটি ছিল এক মিউচুয়াল সার্ভেলেন্স সিস্টেম, যা নিশ্চিত করে যে কেউই গোপনে সামরিক কার্যক্রম চালাতে পারবে না। সোভিয়েত ইউনিয়ন তাদের নিজেদের এলাকায় মার্কিন পরিদর্শকদের অবাধ প্রবেশাধিকার দিতে সম্মত হয়েছিল। স্নায়ুযুদ্ধের সেই যুগে যা ছিল অকল্পনীয়। অ্যান্টার্কটিক ট্রিটি ছিল এক কথায় এক কূটনৈতিক অলৌকিক ঘটনা। এটি অ্যান্টার্কটিকাকে টেরা কমিউনিস্ট বা সবার ভূমি না বললেও একে সবার জন্য উন্মুক্ত এক পরীক্ষাগারে পরিণত করে। এটি এমন এক মহাদেশ যার কোনো সরকার নেই, কোনো আদিবাসী নেই এবং আইনত কোনো একক মালিক নেই। এর মালিকানা সমগ্র মানবজাতির, যা এই 12টি দেশের এবং পরবর্তীতে যোগদানকারী অন্যান্য দেশের একটি ক্লাবের মাধ্যমে পরিচালিত হয়। একটি চুক্তি যা আপাত দৃষ্টিতে এক অসাধ্য সাধন করেছিল। বরফের এই মহাদেশটি পরিণত হয়েছিল বিজ্ঞানের এক অভয়ারণ্যে। একটি পারমাণবিক যুদ্ধ এড়ানো সম্ভব হয়েছিল। কিন্তু এই শান্তি কি চিরস্থায়ী? যে মালিকানার প্রশ্নটি ফ্রিজ করে রাখা হয়েছিল তা কি গলতে শুরু করেনি? চুক্তিটি বিজ্ঞানের কথা বলেছিল, সামরিক কার্যকলাপ নিষিদ্ধ করেছিল, কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এটি ছিল রহস্যজনকভাবে নীরব। খনিজ সম্পদ, যে সম্পদের লোভে এই মহাদেশ একদিন রণক্ষেত্র হতে পারত, সেই সম্পদের কি হল? চুক্তির এই নীরবতাই কি ছিল এর সবচেয়ে বড় দুর্বলতা? সালের অ্যান্টার্কটিক ট্রিটি মহাদেশটিকে সামরিক সংঘাত এবং সার্বভৌমত্বের দ্বন্দ্ব থেকে এক দশকেরও বেশি সময় ধরে সফলভাবে রক্ষা করেছিল। কিন্তু 1973 সালে বিশ্ব এক নতুন ধরনের সংকটের মুখোমুখি হল। আরব ইসরায়েল যুদ্ধের জেরে আরব তেল উৎপাদনকারী দেশগুলো পশ্চিমা বিশ্বে তেল রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে। রাতারাতি তেলের দাম 400% বেড়ে যায়। শুরু হয় প্রথম বৈশ্বিক জ্বালানি সংকট। শিল্পোন্নত দেশগুলো, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান এবং পশ্চিম ইউরোপ, তাদের অর্থনীতির চাকা সচল রাখতে মরিয়া হয়ে বিকল্প জ্বালানির উৎসের সন্ধান শুরু করে। আর ঠিক তখনই সবার সেন দৃষ্টি পড়ে পৃথিবীর দক্ষিণতম মহাদেশের দিকে। ভূতাত্ত্বিক জরিপগুলো আগে থেকেই ইঙ্গিত দিচ্ছিল যে অ্যান্টার্কটিকার বরফের নিচে লুকিয়ে আছে বিপুল খনিজ সম্পদের ভাণ্ডার। ভূতাত্ত্বিকরা বলছিলেন অ্যান্টার্কটিকা একসময় গন্ডোয়ানা ল্যান্ড নামক এক সুপার কন্টিনেন্টের অংশ ছিল, যা অস্ট্রেলিয়া, আফ্রিকা এবং দক্ষিণ আমেরিকার সাথে যুক্ত ছিল। যেহেতু ওইসব মহাদেশে বিপুল পরিমাণ খনিজ সম্পদ, যেমন দক্ষিণ আফ্রিকায় হীরা ও সোনা, অস্ট্রেলিয়ায় লোহা ও কয়লা পাওয়া গেছে, তাই যুক্তিসঙ্গত কারণেই অ্যান্টার্কটিকাতেও তা থাকার কথা। ট্রান্স অ্যান্টার্কটিক পর্বতমালায় বিশ্বের বৃহত্তম কয়লার মজুদ থাকার প্রমাণ পাওয়া যায়। অভিযাত্রী শ্যাকলচেনই প্রথম এটি আবিষ্কার করেন। আরও গুরুত্বপূর্ণ হচ্ছে রস ও ওয়েডেল সাগরের
কন্টিনেন্টাল শেলফে বিপুল পরিমাণ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার থাকার সম্ভাবনা দেখা দেয়। হঠাৎ করে বিজ্ঞানের মহাদেশ আবার সম্পদের মহাদেশে পরিণত হওয়ার ঝুঁকিতে পড়ে যায়। অ্যান্টার্কটিক ট্রিটির সেই ফ্রিজ করা দাবিগুলো আবার উত্তপ্ত হতে শুরু করে। যে দেশগুলোর মালিকানার দাবি ছিল, যেমন যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, তারা নড়ে চড়ে বসে। তারা যুক্তি দেখায়, যদি খনিজ সম্পদ উত্তোলন শুরু হয়, তবে আমাদের দাবিকৃত এলাকা থেকে উত্তোলিত সম্পদের উপর আমাদের রয়্যালটি বা সত্ত্ব থাকা উচিত, কারণ আমরাই এই ভূমির সার্বভৌম মালিক। অন্যদিকে যে দেশগুলোর কোনো দাবি ছিল না, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, তৎকালীন পশ্চিম জার্মানি, জাপান, তারা ওপেন অ্যাক্সেস নীতির পক্ষে ছিল। তাদের যুক্তি, এই মহাদেশ সবার, তাই এখানকার সম্পদেও সবার অধিকার থাকা উচিত। আমাদের বহুজাতিক কর্পোরেশনগুলো এখানে খনিজ অনুসন্ধান ও উত্তোলনের অধিকার রাখে। অ্যান্টার্কটিক ট্রিটি সিস্টেম এই নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে। এই দ্বন্দ্ব নিরসনে 1980-র দশক জুড়ে নিউজিল্যান্ডের ওয়েলিংটনে চলে দীর্ঘ এবং জটিল আলোচনা। 1988 সালে অবশেষে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, ক্র্যামরা, অর্থাৎ কনভেনশন অন দ্য রেগুলেশন অব অ্যান্টার্কটিক মিনারেল রিসোর্স অ্যাক্টিভিটিস। অবশ্যই ক্র্যামরা চুক্তিটি খনিজ সম্পদ আহরণ নিষিদ্ধ করেনি, করেছিল ঠিক তার উল্টোটা। এটি একটি অত্যন্ত জটিল আইনি কাঠামো তৈরি করে, যার মাধ্যমে কঠোর পরিবেশগত শর্ত সাপেক্ষে অ্যান্টার্কটিকায় খনিজ উত্তোলনের অনুমতি দেওয়া যেত। এর পেছনে যুক্তি ছিল, খনিজ উত্তোলন অনিবার্য, তার চেয়ে ভালো এটি আইনগতভাবে নিয়ন্ত্রণ করা, যাতে কোনো বিশৃঙ্খলা বা পরিবেশগত বিপর্যয় না ঘটে। চুক্তিটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে দাবিদার এবং অদাবিদার উভয় পক্ষই সন্তুষ্ট থাকে। এটি ছিল এক জটিল রয়্যালিটি শেয়ারিং ফর্মুলা। কিন্তু ঠিক এই সময়ে বিশ্বজুড়ে পরিবেশ সচেতনতা এক নতুন উচ্চতায় পৌঁছে গেছে। গ্রিনপিস এবং ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড, WWF এর মতো আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠনগুলো এই ক্র্যামরা চুক্তির বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু করে। তাদের যুক্তি ছিল স্পষ্ট, অ্যান্টার্কটিকার মতো নাজুক এবং চরম ইকোসিস্টেমে যে কোনো ধরনের খনি উত্তোলনের পরিণতি হবে ভয়াবহ। এটি কোনোভাবেই কঠোর পরিবেশগত শর্ত দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এখানে সামান্য একটি অয়েল স্পিল বা তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটলে তা পরিষ্কার করা প্রায় অসম্ভব, এবং এর প্রভাব হবে স্থায়ী। এটি গোটা পেঙ্গুইন কলোনি বা তিমির প্রজনন ক্ষেত্র চিরতরে ধ্বংস করে দিতে পারে। গ্রিনপিস এই প্রতিবাদকে নিয়ে যায় এক অনন্য উচ্চতায়। তারা স্রেফ বাইরে থেকে প্রতিবাদ করে ক্ষান্ত হয়নি। 1987 সালে তারা অ্যান্টার্কটিকায় তাদের নিজস্ব একটি বেস বা স্টেশন স্থাপন করে, যার নাম ওয়ার্ল্ড পার্ক বেস। এটি ছিল একটি মাস্টার স্ট্রোক। এর মাধ্যমে তারা প্রমাণ করতে চায় অ্যান্টার্কটিকা কোনো দেশের নয়, এটি সমগ্র বিশ্বের একটি উদ্যান, এবং তারাও এই মহাদেশের একজন অংশীদার। তারা ট্রিটিভুক্ত দেশগুলোর মতোই সেখানে শীতকাল অতিবাহিত করে, বৈজ্ঞানিক গবেষণা চালায় এবং অন্যান্য দেশের স্টেশনগুলোর পরিবেশগত কার্যক্রমের উপর নজরদারি শুরু করে। এই বৈশ্বিক চাপ এবং পরিবেশবাদী সংগঠনগুলোর তীব্র লবিং শেষ পর্যন্ত কাজে দেয়। 1989 সালে আলাস্কায় ঘটে যাওয়া এক্সন ভালদেস তেল বিপর্যয়ের ভয়াবহ দৃশ্য বিশ্ববাসীকে নাড়িয়ে দেয়। মানুষ দেখতে পায় একটি শীতপ্রধান অঞ্চলে তেল ছড়ালে তার পরিণতি কি হতে পারে। এই পটভূমিতে দুটি গুরুত্বপূর্ণ দেশ তাদের অবস্থান থেকে সরে আসে। অস্ট্রেলিয়া এবং ফ্রান্স, এই দুটি দেশ আকস্মিকভাবে ঘোষণা করে যে তারা ক্র্যামরা চুক্তিটি রেটিফাই বা অনুমোদন করবে না। এটি ছিল এক পারমাণবিক বোমার মতো। যে চুক্তিটি এত বছর ধরে তৈরি করা হলো, তাই দুটি দেশের আপত্তিতে কার্যকরভাবে মৃত্যুবরণ করে। বিশ্ব তখন এক নতুন সন্ধিক্ষণে। খনি উত্তোলনের পরিবর্তে অস্ট্রেলিয়া ও ফ্রান্স একটি সম্পূর্ণ বিপরীত এবং বৈপ্লবিক প্রস্তাব দেয়। অ্যান্টার্কটিকায় সকল খনিজ সম্পদ আহরণ অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ করা হোক। এই প্রস্তাবের ভিত্তিতে 1991 সালে স্পেনের মাদ্রিদে স্বাক্ষরিত হয় এক ঐতিহাসিক প্রোটোকল অন এনভায়রনমেন্টাল প্রোটেকশন টু দ্য অ্যান্টার্কটিক ট্রিটি, যা মাদ্রিদ প্রোটোকল নামে বেশি পরিচিত। এই প্রোটোকলে অ্যান্টার্কটিকাকে শান্তি ও বিজ্ঞানের জন্য নিবেদিত একটি প্রাকৃতিক রিজার্ভ হিসেবে ঘোষণা করা হয়। এটি অ্যান্টার্কটিকায় যে কোনো কার্যক্রমের আগে কঠোর পরিবেশগত প্রভাব মূল্যায়ন বাধ্যতামূলক করে। কিন্তু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারাটি হল আর্টিকেল 7। এই ধারাটি বৈজ্ঞানিক গবেষণা ব্যতীত অন্য যে কোনো উদ্দেশ্যে অ্যান্টার্কটিকার সকল খনিজ সম্পদ আহরণ কার্যক্রম সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করে। যে খনি উত্তোলনের দরজা প্রায় খুলেই গিয়েছিল, মাদ্রিদ প্রোটোকল সেই দরজাটি সশব্দে বন্ধ করে দেয় এবং তাতে একটি
বিশাল তালা ঝুলিয়ে দেয়। এটি ছিল অ্যান্টার্কটিকার পরিবেশগত সুরক্ষার জন্য এক বিশাল বিজয়। কিন্তু নিষেধাজ্ঞার চুক্তিতে একটি বিশেষ শর্ত জুড়ে দেয়া আছে, যা আজকের ভূরাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে। এই প্রোটোকলটি কার্যকর হওয়ার 50 বছর পর, অর্থাৎ 2048 সাল পর্যন্ত এটি কোনোভাবেই পরিবর্তন বা পর্যালোচনার জন্য খোলা যাবে না। 2048 সালের পর অ্যান্টার্কটিক ট্রিটির যে কোনো পরামর্শক সদস্য এই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য একটি পর্যালোচনার অনুরোধ করতে পারবে। যদিও নিষেধাজ্ঞাটি তুলে নেওয়া খুব সহজ হবে না, এর জন্য উপস্থিত 3/4 সদস্যের সম্মতি লাগবে। কিন্তু এই 2048 সালটি অ্যান্টার্কটিকার ভূরাজনীতিতে একটি অশুভ ছায়া ফেলে রেখেছে। অনেক বিশ্লেষক মনে করেন কিছু দেশ এখন থেকেই 2048 সালের প্রস্তুতি নিতে শুরু করেছে। কিভাবে? সরাসরি খনি উত্তোলনের প্রস্তুতি নিয়ে নয়, বরং বৈজ্ঞানিক গবেষণার নামে তারা মহাদেশটির ভূতাত্ত্বিক মানচিত্র তৈরি করছে। তারা খুঁজে বের করছে ঠিক কোথায় কি পরিমাণ তেল, গ্যাস বা রেয়ার আর্থ অর্থাৎ বিরল খনিজের মজুদ আছে। তারা এই তথ্যগুলো সংগ্রহ করে রাখছে সেই দিনের জন্য যখন 2048 সালের পর দর কষাকষির টেবিলে বসা হবে, যে কারণে এই বৈজ্ঞানিক ম্যাপিং এবং খনিজ অনুসন্ধানের মধ্যকার ধূসর রেখাটি দিন দিন অস্পষ্ট হয়ে উঠছে। মাদ্রিদ প্রোটোকল অ্যান্টার্কটিকাকে মাটির নিচের খনিজ সম্পদের অভিশাপ থেকে আপাতত রক্ষা করেছে, কিন্তু 2048 সাল আসতে আর খুব বেশি দেরি নেই। এরই মধ্যে বরফের নিচে চাপা পড়া তেল বা গ্যাসের চেয়েও মূল্যবান এবং সহজলভ্য এক সম্পদকে ঘিরে শুরু হয়েছে নতুন এক নীরব যুদ্ধ। যে যুদ্ধের অস্ত্র কোনো পারমাণবিক বোমা নয়, বরং মাছ ধরার বিশাল ভ্যাকুয়াম ট্রলার আর আকাশের দিকে তাক করা স্যাটেলাইট ডিশ। কি সেই নতুন যুদ্ধ? মাদ্রিদ প্রোটোকল অ্যান্টার্কটিকার মাটির নিচের সম্পদকে তালাবদ্ধ করতে পেরেছে ঠিকই, কিন্তু এর উপরের অর্থাৎ সমুদ্রের প্রাণীজ সম্পদের বিষয়ে এটি নীরব। আর এখানে শুরু হয়েছে 21 শতাব্দীর নতুন সংঘাত। এই যুদ্ধের কেন্দ্রে রয়েছে ক্রিল নামের 1 ইঞ্চি লম্বা চিংড়ির মতো একটি সামুদ্রিক প্রাণী। এই ক্ষুদ্র ক্রিল হল অ্যান্টার্কটিকার সামুদ্রিক খাদ্য শৃঙ্খলের ভিত্তি। এর উপরই নির্ভর করে এই মহাদেশের প্রায় 7টি প্রাণী: পেঙ্গুইন, সিল, স্কুইড, সামুদ্রিক পাখি এবং পৃথিবীর বৃহত্তম প্রাণী নীল তিমি। সবার প্রধান এবং প্রায় একমাত্র খাদ্য হল এই ক্রিল। অ্যান্টার্কটিকায় যত ক্রিল আছে তার সম্মিলিত ওজন পৃথিবীর সকল মানুষের সম্মিলিত ওজনের চেয়েও বেশি। বলা যায় এই ক্রিলই হল অ্যান্টার্কটিকার সামুদ্রিক প্রাণের ইঞ্জিন। কিন্তু গত 1 দশকে মানুষ এই ক্রিলের এক নতুন এবং অত্যন্ত ক্ষুধার্ত খাদ্যের হিসেবে আবির্ভূত হয়েছে। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন ক্রিলের তেল ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডে ভরা, যা আবার মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। ফলস্বরূপ বিশ্বজুড়ে হেলথ সাপ্লিমেন্ট বা ক্যাপসুল হিসেবে এর চাহিদা উঠেছে তুঙ্গে। একই সাথে বিশ্বজুড়ে মাছের খামারের রমরমা বাণিজ্যে মাছের খাদ্য হিসেবেও ক্রিলের চাহিদা আকাশচুম্বী। বর্তমানে এই $1 বিলিয়ন ক্রিল মাছ ধরার বাজারে আধিপত্য বিস্তার করছে নরওয়ে, দক্ষিণ কোরিয়া এবং বিশেষ করে চীন। চীন তার ক্রিল ধরার নৌবহরকে শুধু আধুনিকই করেনি, সংখ্যাও বাড়িয়েছে ব্যাপক হারে। তারা এমন সব বিশাল ভ্যাকুয়াম ট্রলার ব্যবহার করছে যা আক্ষরিক অর্থেই সমুদ্র থেকে লক্ষ লক্ষ টন ক্রিল শুষে নিতে সক্ষম। এই অবাধ মৎস্য আহরণ নিয়ন্ত্রণের জন্য অ্যান্টার্কটিক ট্রিটি সিস্টেমের অধীনে 1972 সালে একটি বিশেষ সংস্থা তৈরি করা হয়, ক্যামলার বা কমিশন ফর দ্য কনজারভেশন অব অ্যান্টার্কটিক মেরিন লিভিং রিসোর্সেস। এর মূল উদ্দেশ্য হল সংরক্ষণ এবং যৌক্তিক ব্যবহারের মধ্যে ভারসাম্য রাখা। পরিবেশ বিজ্ঞানীরা এবং পশ্চিমা দেশগুলো, বিশেষ করে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন বারবার সতর্ক করছে যে নির্দিষ্ট কিছু এলাকায়, যেমন অ্যান্টার্কটিক উপদ্বীপের কাছে অতিরিক্ত ক্রিল আহরণের ফলে পেঙ্গুইন এবং তিমির প্রজনন ক্ষেত্রে খাদ্য সংকট দেখা দিচ্ছে। বাচ্চা পেঙ্গুইনরা না খেতে পেয়ে মারা যাচ্ছে। এই কারণে এই দেশগুলো অ্যান্টার্কটিকার বিশাল অংশকে, যেমন পূর্ব অ্যান্টার্কটিকা, ওয়েডেল সাগর এবং অ্যান্টার্কটিক উপদ্বীপকে মেরিন প্রোটেক্টেড এরিয়া MPA অর্থাৎ সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণার প্রস্তাব দিয়েছে। এই এলাকাগুলোতে মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ বা কঠোরভাবে সীমিত থাকবে, যাতে সামুদ্রিক প্রাণীরা নিরাপদে খাদ্য গ্রহণ ও প্রজনন করতে পারে। কিন্তু ক্যামলারের রয়েছে একটি মৌলিক দুর্বলতা। এর নিয়ম অনুযায়ী যে কোনো সিদ্ধান্ত নিতে হলে সকল সদস্য দেশের সর্বসম্মতি প্রয়োজন। একটি দেশ আপত্তি জানালেই সেই প্রস্তাব বাতিল হয়ে যাবে। আর এখানে শুরু হয়েছে 21 শতাব্দীর
ভূরাজনৈতিক খেলা। গত প্রায় 1 দশক ধরে চীন এবং রাশিয়া একজোট হয়ে এই এমপিএর সমস্ত বড় প্রস্তাবগুলো ধারাবাহিকভাবে আটকে দিচ্ছে বা ভেটো প্রদান করছে। তাদের আনুষ্ঠানিক যুক্তি হল এই প্রস্তাবগুলোর পেছনে যথেষ্ট বৈজ্ঞানিক তথ্য নেই, অথবা এটি আমাদের জাতীয় খাদ্য নিরাপত্তার উপর হুমকি। কিন্তু পশ্চিমা বিশ্লেষকরা বলছেন এর আসল কারণ সম্পূর্ণ ভিন্ন। যেমন চীন তার দ্রুত বর্ধনশীল মৎস্য শিল্পের খাদ্য এবং ওমেগা-3 হেলথ সাপ্লিমেন্টের বাজার ধরে রাখতে চায়। তাদের কাছে এটি একটি কৌশলগত অর্থনৈতিক সম্পদ। অন্যদিকে রাশিয়া যে কোনো আন্তর্জাতিক ফোরামে পশ্চিমা প্রস্তাবগুলোর বিরোধিতা করে নিজেদের ভূরাজনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এটি ইউক্রেন যুদ্ধের পর থেকে আরও তীব্র হয়েছে। এটি অ্যান্টার্কটিকায় রাশিয়ার এক ধরনের প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধ। এই গ্রিল যুদ্ধে প্রমাণ করে যে অ্যান্টার্কটিকার সম্পদ নিয়ে সংঘাত ইতোমধ্যেই পুরোদমে শুরু হয়ে গেছে। যদি গ্রিল যুদ্ধ হয় সমুদ্রের সম্পদের জন্য, তবে দ্বিতীয় এবং আরও গভীর যুদ্ধটি হচ্ছে আকাশ নিয়ন্ত্রণের জন্য, কৌশলগত অবস্থানের জন্য। অ্যান্টার্কটিকা মহাদেশের ভৌগোলিক অবস্থানের জন্য এটি স্যাটেলাইট ট্র্যাকিং এবং মহাকাশ পর্যবেক্ষণের জন্য পৃথিবীর অন্যতম সেরা স্থান। কারণ পৃথিবীর বেশিরভাগ গোয়েন্দা, সামরিক এবং আবহাওয়া স্যাটেলাইটগুলো পোলার অরবিট বা মেরু কক্ষপথে ঘোরে। এই কক্ষপথে ঘুরলে একটি স্যাটেলাইট প্রতিবার চক্কর দেওয়ার সময় পৃথিবীর উত্তর ও দক্ষিণ মেরুর উপর দিয়ে উড়ে যায়। আপনি যদি বিষুব রেখায় একটি গ্রাউন্ড স্টেশন বসান, তবে আপনি হয়তো দিনে 1 বার বা 2 বার ওই স্যাটেলাইটের সাথে যোগাযোগ করতে পারবেন। কিন্তু আপনি যদি দক্ষিণ মেরুতে একটি গ্রাউন্ড স্টেশন বসান, তবে আপনি ওই স্যাটেলাইটের প্রতিটি অরবিট বা চক্করের সময়ই তার সাথে যোগাযোগ করতে পারবেন, ডাটা ডাউনলোড করতে পারবেন এবং তাকে নির্দেশ পাঠাতে পারবেন। আর এই ক্ষেত্রেই চীন নীরবে বাকিদের চেয়ে বহুদূর এগিয়ে যাচ্ছে। 2024 সালে রস সাগরের তীরে উদ্বোধন করা চীনের নতুন কিনলিং স্টেশন নিয়ে পশ্চিমা বিশ্বে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে। এই স্টেশনটি এবং চীনের অন্যান্য স্টেশনগুলো, যেমন কুনলুন স্টেশন, যা ডোম এ নামক মহাদেশের সর্বোচ্চ বিন্দুতে অবস্থিত, অত্যাধুনিক স্যাটেলাইট রিসিভার এবং টেলিস্কোপে সজ্জিত। ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর রিপোর্ট অনুযায়ী এই স্টেশনগুলোর ডুয়েল পারপাস বা দ্বৈত ব্যবহারের সুযোগ রয়েছে। প্রথমত, এগুলো চীনের নিজস্ব নেভিগেশন সিস্টেম বেইডাওকে সাপোর্ট দেয়, যা তাদের জিপিএস সিস্টেম। দ্বিতীয়ত, এই একই অ্যান্টেনা ব্যবহার করে তারা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা স্যাটেলাইটগুলোর ওপর নজরদারি করতে পারে। তারা এই স্যাটেলাইটগুলোর সিগন্যাল ট্র্যাক করতে পারে, ডেটা ইন্টারসেপ্ট করতে পারে এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে এই সিগন্যাল জ্যাম বা বাধাগ্রস্ত করতে পারে। একইভাবে রাশিয়াও তাদের গ্লোনাস জিপিএস সিস্টেমের জন্য অ্যান্টার্কটিকায় গ্রাউন্ড স্টেশন পরিচালনা করে, যা তাদের সামরিক বাহিনীর জন্য অপরিহার্য। এই কার্যক্রমগুলো অ্যান্টার্কটিক ট্রিটির প্রথম ধারা আর্টিকেল 1কে সরাসরি চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, যেখানে মেজার্স অফ এ মিলিটারি নেচার অর্থাৎ যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নিষিদ্ধ করা হয়েছে। প্রশ্ন উঠছে, স্যাটেলাইট নজরদারি কি সামরিক পদক্ষেপের অন্তর্ভুক্ত? চীন ও রাশিয়া জোরালোভাবে বলছে, না, এটি নিছকই বৈজ্ঞানিক গবেষণা। কিন্তু পশ্চিমারা একে কৌশলগত আগ্রাসন এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের প্রস্তুতি হিসেবে দেখছে। আফসোসের বিষয় হচ্ছে, চুক্তি নির্মাতারা 1959 সালে পারমাণবিক বোমার কথা ভেবেছিলেন। তারা 21 শতাব্দীর ডেটা ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধের কথা কল্পনা করতে পারেননি। এই ভূরাজনৈতিক উত্তেজনার পাশাপাশি সম্পূর্ণ ভিন্ন দিক থেকে আসছে তৃতীয় একটি চাপ, পর্যটন। অ্যান্টার্কটিকা এখন আর দুর্গম নয়, এটি এক এক্সট্রিম ট্যুরিজম হটস্পটে পরিণত হয়েছে। শুধু 2023-24 মৌসুমেই 1 লাখেরও বেশি পর্যটক বিলাসবহুল ক্রুজ শিপে চড়ে এই মহাদেশে পা রেখেছেন। এই ক্রমবর্ধমান পর্যটনের চাপ মহাদেশটির নাজুক পরিবেশের উপর ফেলছে মারাত্মক প্রভাব। পর্যটকদের জাহাজ থেকে নির্গত ব্ল্যাক কার্বন বরফের উপর পড়ে তা সাদা বরফকে কালো করে দেয়, যার ফলে বরফ আরও বেশি সূর্যরশ্মি শোষণ করে এবং দ্রুত গলে যায়। 2007 সালে MS এক্সপ্লোরারের মতো একটি বড় ক্রুজ জাহাজডুবি কিংবা তেল ছড়িয়ে পড়ার ঘটনা ঘটলে তা পরিষ্কার করার কোনো ব্যবস্থা এই মহাদেশে নেই, আর এর পরিণতি হবে অপরিণীয়। শুধু তাই নয়, পর্যটকদের জুতোর নিচে লেগে আসা একটি বহিরাগত ভাইরাস, ব্যাকটেরিয়া বা উদ্ভিদের বীজ অ্যান্টার্কটিকার অনন্য এবং বিচ্ছিন্ন ইকোসিস্টেমকে চিরতরে ধ্বংস করে দিতে পারে। ক্রিল মাছের জন্য যুদ্ধ, মহাকাশ নিয়ন্ত্রণের লড়াই, 2048 সালের প্রচ্ছন্ন হুমকি আর পর্যটনের নামে পরিবেশগত চাপ। অ্যান্টার্কটিক ট্রিটি সিস্টেম আজ ইতিহাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে। একদিকে চীন রাশিয়া, অন্যদিকে পশ্চিমা বিশ্ব।
কিন্তু এই খেলায় বাকিদের অবস্থান কি? ভারতের মতো উদীয়মান শক্তি বা কি করছে? আর যে দেশগুলোর অস্তিত্বই এই বরফের সাথে জড়িয়ে আছে, যেমন বাংলাদেশ, এই সমীকরণে তাদের স্থান কোথায়? অ্যান্টার্কটিকার এই জটিল এবং মেরুকরণের ভূরাজনীতিতে ভারত এক গুরুত্বপূর্ণ এবং স্বতন্ত্র খেলোয়াড়। 1981 সালে প্রথম সফল অভিযানের পর ভারত অ্যান্টার্কটিকায় তার জোরালো বৈজ্ঞানিক উপস্থিতি বজায় রেখেছে। 1983 সালেই ভারত অ্যান্টার্কটিক ট্রিটির কনসালটেটিভ পার্টি বা পরামর্শক সদস্য হয়, অর্থাৎ এই মহাদেশের ভবিষ্যৎ নির্ধারণে তাদের ভোটাধিকার রয়েছে। প্রথমে 1984 সালে দক্ষিণ গঙ্গোত্রী, তারপর 1989 সালে মৈত্রী এবং সবশেষে 2012 সালে স্থাপিত অত্যাধুনিক ভারতী স্টেশন। ভারতের এই স্থায়ী গবেষণা কেন্দ্রগুলো নিছক বিজ্ঞানের জন্য নয়, এগুলো ভূরাজনৈতিক উপস্থিতিরও প্রতীক। ভারতের অবস্থানটি বেশ কৌশলী। ভারত কোনো দেশের মালিকানার দাবিকে সমর্থন করেনি এবং জোট নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছে। আপাতত দেশটির মূল ফোকাস বিজ্ঞান। কিন্তু কোন বিজ্ঞান? ভারত এমন সব বৈজ্ঞানিক গবেষণায় গুরুত্ব দিয়েছে যা সরাসরি তার নিজের জাতীয় স্বার্থের সাথে জড়িত। উদাহরণস্বরূপ, অ্যান্টার্কটিকার আইস কোর বিশ্লেষণ করে এবং সেখানকার আবহাওয়া পর্যবেক্ষণ করে ভারতের বিজ্ঞানীরা ইন্ডিয়ান ওশান ডাইপোল এবং মৌসুমী বায়ুর গতি প্রকৃতি সম্পর্কে পূর্বাভাস দেওয়ার চেষ্টা করছেন। অ্যান্টার্কটিকার আবহাওয়া এবং ভারতের মৌসুমী বায়ু ওতপ্রোতভাবে জড়িত। এই মৌসুমী বায়ুর উপরই নির্ভর করে ভারতের শত কোটি মানুষের খাদ্য নিরাপত্তা এবং কৃষি অর্থনীতি। তাই অ্যান্টার্কটিকায় ভারতের উপস্থিতি কোনো শৌখিনতা নয়, এটি তার জাতীয় স্বার্থ রক্ষার এক অপরিহার্য অংশ। এই বৈজ্ঞানিক দক্ষতার কারণেই অ্যান্টার্কটিকার নীতি নির্ধারণী টেবিলে ভারতের কণ্ঠস্বরকে গুরুত্বের সাথে শোনা হয়। কিন্তু বাংলাদেশের অবস্থান কোথায়? বাংলাদেশ এখন পর্যন্ত অ্যান্টার্কটিক ট্রিটিতে স্বাক্ষর করেনি। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এই সাদা মহাদেশের জটিল রাজনীতি ঢাকার কাছে হাজার হাজার মাইল দূরের কোনো অপ্রাসঙ্গিক ঘটনা। প্রশ্ন উঠতে পারে, যে মহাদেশে বাংলাদেশের কোনো গবেষণা কেন্দ্র নেই, কোনো ভূখণ্ডগত দাবি নেই, সেই অ্যান্টার্কটিকার বরফ গলা বা ভূরাজনীতি নিয়ে বাংলাদেশের মাথা ব্যথার আসল কারণ কি? কারণটি এক কথায় অস্তিত্বের সংকট। অ্যান্টার্কটিকা হল পৃথিবীর এয়ার কন্ডিশনার। এটি বিশ্বের জলবায়ুর প্রধান নিয়ন্ত্রক। এই মহাদেশের বরফের চাদর সূর্যের তাপকে মহাশূন্যে প্রতিফলিত করে পৃথিবীকে শীতল রাখে। এটি বিশ্বের 70% বিশুদ্ধ পানির ভাণ্ডার। যদি পশ্চিম অ্যান্টার্কটিকার বরফের শীট, বিশেষ করে এর দুটি কুখ্যাত গ্লেসিয়ার থোয়েইটস এবং পাইন আইল্যান্ড গ্লেসিয়ার সম্পূর্ণ অস্থিতিশীল হয়ে পড়ে এবং গলে যায়, যা বিজ্ঞানীরা এখন আর যদি নয় বরং কখন ঘটবে সেই প্রশ্ন করছেন, তবে বৈশ্বিক সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 3 থেকে 5 মিটার বা 10 থেকে 16 ফুট পর্যন্ত বৃদ্ধি পাবে। এর অর্থ কি? এর অর্থ হল বাংলাদেশের মতো একটি নিম্ন বদ্বীপ অঞ্চলের 1/3 বেশি এলাকা স্থায়ীভাবে সমুদ্রের নিচে তলিয়ে যাবে। দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম এবং মোংলা অকার্যকর হয়ে পড়বে। কোটি কোটি মানুষ তাদের ঘরবাড়ি, কৃষি জমি হারিয়ে ক্লাইমেট রিফিউজিতে পরিণত হবে। এটি এমন এক মানবিক বিপর্যয় ডেকে আনবে যা যে কোনো যুদ্ধ বা দুর্ভিক্ষের চেয়েও ভয়াবহ। সুতরাং অ্যান্টার্কটিকায় যা ঘটে তা কেবল অ্যান্টার্কটিকাই থাকে না। যখন চীন এবং রাশিয়া কেমলারের মিটিংয়ে বসে সামুদ্রিক সংরক্ষিত এলাকা তৈরিতে বাধা দেয়, তখন তারা কেবল ক্রিল মাছ ধরার অধিকার নিয়ে দর কষাকষি করছে না, তারা সেই সামুদ্রিক ইকোসিস্টেমকে দুর্বল করে দিচ্ছে যা কার্বন শোষণ করে এবং সমুদ্রের অম্লতা বৃদ্ধি রোধ করে পৃথিবীকে শীতল রাখতে সাহায্য করে। সমুদ্র যত উষ্ণ হবে, অ্যান্টার্কটিকার বরফ তত দ্রুত গলবে। যখন দেশগুলো 2048 সালের পর খনিজ সম্পদ উত্তোলনের আশায় বৈজ্ঞানিক গবেষণার নামে মহাদেশটিতে তাদের কৌশলগত অবস্থান জোরদার করছে, তখন তারা সেই মাদ্রিদ প্রোটোকলকে হুমকির মুখে ফেলছে, যে প্রোটোকলটি এই মহাদেশকে ধ্বংসাত্মক শিল্পায়ন থেকে রক্ষা করে আসছিল। অ্যান্টার্কটিকার বরফ হল এক বিশাল আয়না। সেই আয়নায় আমরা কেবল পেঙ্গুইন বা তিমির প্রতিচ্ছবি দেখি না, সেই আয়নায় আমরা বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের লক্ষ লক্ষ মানুষের ঘরবাড়ির ভবিষ্যৎ দেখতে পাই। সেই আয়নায় আমরা খুলনার একজন কৃষকের লোনা পানিতে ডুবে যাওয়া ধানের ক্ষেত দেখতে পাই। এ কারণেই বাংলাদেশের মতো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য অ্যান্টার্কটিক ট্রিটিতে যোগদান করা এবং এই মহাদেশের সুরক্ষার পক্ষে আন্তর্জাতিক ফোরামে কথা বলা এখন আর কৌশলগত বিলাসিতা নয়, এটি অস্তিত্ব রক্ষার লড়াইয়ের জন্য অপরিহার্য। বাংলাদেশ যদি এই চুক্তিতে স্বাক্ষর করে, তবে এটি জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর পক্ষে একটি শক্তিশালী কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হতে পারে। তারা দাবি করতে পারে যে
অ্যান্টার্কটিকার পরিবেশ রক্ষা করা মানেই বাংলাদেশের উপকূল রক্ষা করা। আমরা আমাদের অনুসন্ধান শুরু করেছিলাম একটি প্রশ্ন দিয়ে, অ্যান্টার্কটিকা মহাদেশ আসলে কার? এর আইনি উত্তর হল, এই মহাদেশ কারও নয়। 7টি দেশের দাবি ফ্রিজ বা স্থগিত করে রাখা হয়েছে। অ্যান্টার্কটিক ট্রিটির অধীনে এটি সমগ্র মানবজাতির জন্য, যা উৎসর্গ করা হয়েছে কেবল শান্তি ও বিজ্ঞানের জন্য। কিন্তু এর ভূরাজনৈতিক উত্তর অনেক বেশি জটিল এবং ঘোলাটে। বাস্তবতা হল, অ্যান্টার্কটিকা এক নতুন গ্রেট গেমের রণাঙ্গনে পরিণত হয়েছে। এটি এমন এক যুদ্ধক্ষেত্র যেখানে গুলি চলে না, কিন্তু স্যাটেলাইট দিয়ে নজরদারি চলে, যেখানে ট্যাঙ্ক নামে না, কিন্তু মাছ ধরার বিশাল ভ্যাকুয়াম ট্রলারগুলো সম্পদ লুট করে। 1959 সালের অ্যান্টার্কটিক ট্রিটি ছিল স্নায়ুযুদ্ধের সময়ের এক অনন্য সৃষ্টি, পারমাণবিক সংঘাত এড়ানোর এক অলৌকিক সমাধান। কিন্তু এই চুক্তি কি একবিংশ শতাব্দীর সম্পদ, ডেটা এবং জলবায়ু পরিবর্তনের এই নতুন ধরনের স্নায়ুযুদ্ধ মোকাবেলার জন্য প্রস্তুত? 2048 সাল খুব বেশি দূরে নেই। যদি মাদ্রিদ প্রোটোকলের সেই পরিবেশগত সুরক্ষা ব্যবস্থা ভেঙে পড়ে, তবে বিশ্ব এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হবে। খনিজ সম্পদ উত্তোলনের সেই প্রতিযোগিতা যদি আবারও শুরু হয়, তবে অ্যান্টার্কটিকার মালিকানার সেই ফ্রিজ করা দাবিগুলো আবার জেগে উঠবে। সেদিনের বিশ্বযুদ্ধ হবে তেল, গ্যাস আর বিরল খনিজের জন্য। অ্যান্টার্কটিকার মালিকানা তাই কোনো ঐতিহাসিক দলিলে লেখা নেই। এর মালিকানা নির্ধারিত হবে আগামী 2 দশকে। জাতিগুলো কি 1959 সালের মতো নজিরবিহীন সহযোগিতার পথে হাঁটবে, নাকি সম্পদের লোভে এই শুভ্র মহাদেশকে একে অপরের বিরুদ্ধে যুদ্ধে রক্তাক্ত করবে? এই মহাদেশের বরফ কেবল জলবায়ু পরিবর্তনের কারণেই গলছে না, এটি পরাশক্তিদের লোভের উত্তাপেও গলছে। আর সেই গলে যাওয়া বরফের পানিতেই নির্ধারিত হবে একবিংশ শতাব্দীতে মানবজাতির চূড়ান্ত পরিণতি।